ক্যারাটে ট্রেনিং নিচ্ছেন বা সেলফ ডিফেন্সে, মানে এই যে পেশেন্ট পার্টি এসে দুমদাম ডাক্তারবাবুদের মেরে দেয়। তোমার হাতটা খুলে যদি কাউকে দিয়ে দাও তাহলে তো আর তুমি বাঁচবে না। ডাক্তারের মানসিক অবস্থা কেমন হয় যখন ডাক্তার কোনো মৃত্যু সংবাদ তার পেশেন্ট পার্টিকে বা তার খুব কাছের লোককে গিয়ে বলে। কোভিডে যখন একদম পিক চলছে, সেকেন্ড ওয়েভ কোভিড চলছে, তখন আমি নিজে একদিনে 6খানা ডেথ ডিক্লেয়ার করেছিলাম। সে পেশেন্টটা মারা গেল, কিন্তু আমি জানিনি যে হসপিটাল দুদিন আগে জানতো, এবং সে ইচ্ছে করে দুদিনের বিলটা আর কি বাড়িয়েছে। রাত্রিবেলা এসে হাসপাতালে ভর্তি হচ্ছে কেন না, বাড়িতে ফ্যান নেই, রাত্রিটায় থাকবো, প্রচন্ড গরম পড়েছে, এখানে ফ্যান আছে। মৃত্যুর আগে আপনাকে শেষ দেখতে পেলে কোনো পেশেন্ট, তখন কোনো একটা সিক্রেট বলে গেল যে আমাকে এরকম ধরে লোকেরা, শ্বশুরবাড়ির লোকেরা আর কি পুড়িয়ে দিয়েছে। বাঙালি পরিবারে একটা ব্যাপার রয়েছে, যখনই কেউ জানে যে জামাই ডাক্তার খুব খুশি হয়, যা আমার মেয়ে খুব সিকিউর। কিন্তু ডাক্তারদের না নার্সদের সাথে থাকে। আমার এক জুনিয়র ছিল আর কি, তা ও একদিন দেখি হসপিটালে একটা সাদা চাদর নিয়ে গেছে আর কি। হ্যাঁ, তা আমি দেখি কিরে তুই এই সাদা চাদরটা নিয়ে এসেছি, বলছে না না হিরকদা, দিনকাল ভালো না, ঝামেলা হচ্ছে, যখনই ঝামেলা হবে কোনো একটা বেডে এই সাদা চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? আমি পেশেন্ট। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। আর শুরু করছি ইনজেকশনের আরো একটা নতুন এপিসোড। আর এই এপিসোডে আমাদের সাথে রয়েছে Injection. ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডাক্তার ডক্টর হীরক ভট্টাচার্য। সো নমস্কার ডাক্তার। নমস্কার 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 স্যার। ভালো লাগছে এখানে এসে আর কি। আমার অবস্থা প্রচন্ড ক্রিটিক্যাল, স্পেশালি ফিনান্সিয়াল অবস্থা। যদি আপনি কিছু টাকা আমাকে ধার দেন। আমি ভাবছিলাম তোমার থেকে ধার নেবো কিছু টাকা, ঠিক আছে? আমাদের ক্রিটিক্যাল কেয়ারেরও একই অবস্থা আর কি, ডাক্তারদের অবস্থা একই। মানে ক্রিটিক্যাল কেয়ার বলতে এটাই তো, যার সমস্যা ক্রিটিক্যাল তার খেয়াল রাখা, মানে হ্যাঁ, মানে শারীরিক ভাবে যার ক্রিটিক্যাল তার আমরা কেয়ার করি, অর্থনৈতিক ভাবে যারা ক্রিটিক্যাল ওটা নয়। তাদের আর কি মনে হয় আচ্ছা। আরো অনেক স্কিম আছে আর কি। ওকে। তো এই ক্রিটিক্যাল কেয়ার সার্ভ করতে গিয়ে আপনাদের সাংসারিক জীবন কতটা ক্রিটিক্যাল হয়ে ওঠে? দেখো, সাংসারিক জীবন তুমি ক্রিটিক্যাল কেয়ার সার্ভ করো আর ডার্মাটোলজি সার্ভ করো আর কি। বাড়িতে তো তোমার ক্রিটিক্যালি অবস্থা থাকে, আজ পর্যন্ত তো কেউ নেই যে বাড়িতে খুব ভালো আছে আর কি। ও এখনো পর্যন্ত ভালো আছে বলে এই কোশ্চেনটা করছে। ও মানে ও কি প্ল্যান করছে যে ওর ক্রিটিক্যালে? এখনো জীবিত, এখনো জীবিত। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো, তুমি ভালো, যা ভালো। করছো করো আর কি। তো ক্রিটিক্যাল কেয়ার ব্যাপারটা কি, আমার মতো যাদের ভাষা ধারণা বা কোনো ধারণাই নেই? দেখো, ক্রিটিক্যাল কেয়ার হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টেরই যে স্পেশালিটির আন্ডারেই পেশেন্ট থাকুক না কেন, তাদের একটা সময় গিয়ে পেশেন্ট খারাপ হয় বা কিছুটা এমার্জেন্সি হয়, যাদের লাইফ থ্রেটনিং কন্ডিশন থাকে, তারা হাসপাতালের একটা নির্দিষ্ট জায়গায় আসে, সেটা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। যাদের ধরো কোনো অর্গান বা কোনো সিস্টেম সেটা খুব আশঙ্কাজনকভাবে খারাপ, ধরো কারোর হার্ট রেট খুব বেড়ে গেছে বা হার্ট রেট খুব কমে গেছে, কারোর ধরো কিডনি ফেলিওরের দিকে যাচ্ছে, কারোর ধরো অক্সিজেন স্যাচুরেশন খুব কমে গেছে, বা কেউ ধরো অজ্ঞান হয়ে গেছে, তার ব্রেনে একটা অ্যাকুট স্ট্রোক হয়েছে, এই ধরনের পেশেন্টগুলোকে আলাদা করে যে জায়গায় রাখা হয় হসপিটালে, সেটাই ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, যাতে তাদের যে কেয়ারটা সেটা আরও ইন্টেন্সিভভাবে নেওয়া যায় আর কি। তোমার যে কোনো একটা পেশেন্ট, সাধারণ পেশেন্ট হাসপাতালে ভর্তি হলে তার ক্ষেত্রে ধরো আমরা একটা 4 ঘন্টা 6 ঘন্টা অন্তর তার ভাইটালস চেক করি বা তাকে ভিজিট করি, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যার অ্যাকুটলি ডিটোরিয়েটিং কন্ডিশন, যে খুব র্যাপিড ডাউনহিল স্লোপে আছে আর কি, তাকে যদি সেখানেই আমরা ব্যবস্থা না করি তাহলে তার অর্গানটা পুরোপুরি খারাপ হয়ে যাবে, সেই জায়গাতেই ক্রিটিক্যাল কেয়ারের ভূমিকা আর কি। এই ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন যখনই শোনে লোকে, তখন কিছু কিছু জিনিস মানুষের মধ্যে আসে, যেমন কিছু কিছু নাম, আইসিসিইউ, আইটিইউ, এইচডিইউ। ডাক্তারবাবু এগুলো কি একটু সহজ করে বলুন। আইসিসিইউ, আইটিইউ, এইচডিইউ, সিসিইউ এগুলো একই জিনিসের বিভিন্ন নাম তুমি বলতে পারো। সিসিইউ বলতে যেখানে ধরো কার্ডিয়াক ক্রিটিক্যাল কেয়ারের পেশেন্টরা থাকে, যাদের ধরো স্টেন্ট বসেছে বা যাদের হার্ট ফেলিওর আছে, তাদের আলাদা করে হাসপাতালে থাকার জায়গা, সেটাকে সিসিইউ বলা যেতে পারে। আইটিইউ আগে সাধারণত সার্জারির একটা খুব মেজর সার্জারির পর পেশেন্ট ভেন্টিলেশনে আছে বা তার একটা সংকটজনক অবস্থায় আছে, তাদের যেখানে রাখা হতো সেখানে আইটিইউ বলা যেতে পারে। তবে ওভারঅল ক্রিটিক্যাল আমরা যেটা বলি মনিটরড বেড মানে যেখানে পেশেন্টের নির্দিষ্ট সমস্ত কিছু যে ভাইটালস আছে, পালস রেট, ইউরিন আউটপুট, রেসপিরেটরি রেট, হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন, এই জিনিসগুলোকে মানে বিট টু বিট মনিটর করা যাচ্ছে, পালস রেটের সাথে সাথে মনিটর করা যাচ্ছে, সেটাকেই মনিটরড বেড বলে। এবং এগুলো, এই মনিটরড বেড ব্যাপারটাই বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় আছে আর কি। একটা যন্ত্রের নাম না বারবার শুনি, সেটা হচ্ছে ভেন্টিলেটর।
ভেন্টিলেটর নিয়ে লোকের মনে খুব খুব প্রশ্ন, অনেক প্রশ্ন। ভেন্টিলেটর একটা রেসপিরেটরি সাপোর্ট ডিভাইস আর কি। আমরা পেস মেকার জানি যে কারোর হার্ট রেট কমে গেলে এখন আমাদের বাড়ির নয় পাশের বাড়ির কারোর না কারোর পেস মেকার তো বসেই। সেই পেস মেকারের কাজ যেমন হার্টকে সাহায্য করা, হার্ট বিটটাকে বজায় রাখা, সেটা ভেন্টিলেটরের কাজ হচ্ছে আমরা যখন শ্বাস নিতে পারি না তখন এই ভেন্টিলেটর দিয়ে আমাদের শ্বাসটা লাংসের কাছাকাছি জায়গাতে দিয়ে দেওয়া হয়। আমি নিজে শ্বাস নিতে পারছি না কোনো কারণে, হয় আমার লাংসে একটা বড় ইনফেকশন হয়েছে যার জন্য আমার শ্বাস প্রশ্বাস আমি নিতে পারছি না, অনেক রেসপিরেটরি রেট বেড়ে যাচ্ছে, আমি হাঁপাচ্ছি, সেই হাঁপানো থেকে সাপোর্ট দেওয়ার জন্য ভেন্টিলেটরে পেশেন্টকে দেওয়া হয়। ভেন্টিলেটরে দিয়ে আমরা যে প্রাইমারি কারণে লোক ভেন্টিলেশনে গেল, যে রোগটা তার প্রাইমারি হয়েছিল যার জন্য তার লাং খারাপ বা ব্রেন খারাপ, সেই রোগটার চিকিৎসা করলাম। সেই প্রাইমারি রোগটা ভালো হয়ে গেলে আমরা আস্তে আস্তে পেশেন্টটাকে ওই সাপোর্টটা আস্তে আস্তে কমিয়ে পেশেন্টটাকে ভেন্টিলেটর থেকে বার করে নিয়ে আসলাম। একটা মানুষকে কতদিন ভেন্টিলেশনে রাখা যায়? যতদিন তার লাংস কাজ করবে, তার অন্যান্য অর্গানগুলো কাজ করবে, ততদিনই তাকে আমি কৃত্রিম শ্বাসযন্ত্রে রাখতে পারবো। এরকম ব্যাপার নয় যে একে 5 দিন বা 10 দিন বা 15 দিনের বেশি কাউকে ভেন্টিলেশনে রাখা যাবে না। মানে আমরাও দেখেছি খুব সাধারণ যে 3 মাস ভেন্টিলেটরে আছে সেখান থেকে বেরিয়ে ভালো হয়েছে, এরকম পেশেন্টও তো আমরা দেখি। আর এখানে ব্রেন ডেথ বলে আমরা অনেক জিনিস শুনি, যে ব্রেন ডেথ, এই ব্রেন ডেথ জিনিসটা কি? ব্রেন ডেথ জিনিসটা একটুখানি গড়বড়ে বলতে পারো। গড়বড়ে এই কারণে যে ব্রেন ডেথের দুটো ডেফিনেশন আছে, একটা ব্রেন ডেথ, একটা ব্রেন স্টেম ডেথ। আমরা ভারতবর্ষে যেটাকে ভাবি আর কি সেটা হচ্ছে ব্রেন স্টেম ডেথটা, এটা ব্রেন ডেথের মতো করেই উচ্চারিত হয়। আমাদের ব্রেন স্টেম বলে একটা জায়গা থাকে যেখান থেকে আমাদের শিরদাঁড়ার সাথে ব্রেনটার কানেকশন হয়। সেইখানে আমাদের কিছু ভাইটালস জিনিস থাকে আর কি, আমরা যে শ্বাস নিই বা আমাদের হার্ট চলে বা যে ক্রেনিয়াল নার্ভস সেগুলো সেখানে থাকে আর কি। তো এই জায়গাটা খারাপ হয়ে গেলে, এই জায়গাটা ধরো কোনো একটা ইরিভার্সিবল কারণের জন্য খারাপ হয়ে গেছে, তো আমাদের কিছু নির্দিষ্ট টেস্ট আছে, ক্লিনিক্যাল টেস্ট, সেগুলো সেই ক্লিনিক্যাল টেস্টগুলো দিয়ে আমরা দেখি যে সেই ব্রেন স্টেমটা একটা মানুষের ফাংশন করছে কি করছে না। যদি দেখি যে সেটা ফাংশন করছে না তাহলে আর সেই পেশেন্টকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। মানে সেই পেশেন্টকে আমরা যদি সাপোর্ট দিয়ে যাই তাহলে সেটা ফিউটাইলই হবে তুমি বলতে পারো। সেক্ষেত্রে আমরা বাড়ির লোককে বলি যে এই পেশেন্টের ব্রেন স্টেম ডেথ হয়েছে বা ব্রেন ডেথ হয়েছে। এই ব্যাপারটা তুমি বললে খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ অর্গান ডোনেশন এখন একটা খুব ইম্পর্টেন্ট টপিক। কারণ আমরা তো অর্গান কোনো কৃত্রিমভাবে তৈরি করতে পারি না। ধরো তার লিভার খারাপ হয়ে গেছে বা কিডনি খারাপ হয়ে গেছে, তার ক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে যে কোনো একটা সুস্থ অর্গান সেটা দেওয়ার আর কি। কিডনির ক্ষেত্রে কিছুটা লিভিং অর্গান ডোনেশন করা যায়, মানে যেহেতু আমাদের দুটো কিডনি থাকে আমরা একটা কিডনি দিতে পারি, কিন্তু আরও কিছু যেমন হার্ট, লাংস, এদের ক্ষেত্রে লিভিং অর্গান ডোনেশন করা যায় না। মানে তোমার হার্টটা খুলে যদি কাউকে দিয়ে দাও তাহলে তো আর তুমি বাঁচবে না, সুতরাং তুমি ডোনেট করতে পারবে না। সুতরাং এদের ক্ষেত্রে এই ব্রেন স্টেম ডেথ বা ব্রেন ডেথটা খুব ইম্পর্টেন্ট, কারণ এরা এই ধরো শুধু ব্রেনের কারোর ইনজুরি হয়েছে, তার হার্ট ভালো ফাংশন করছে, তার কিডনি ভালো ফাংশন করছে, সুতরাং সেক্ষেত্রে তার কিডনি বা হার্টটা কিন্তু আমরা অন্য পেশেন্টের ব্যবহার করতে পারবো আর কি। মানে এটা দর্শকদের জন্য বলা, যদি কেউ এরকম অবস্থায় থাকেন, তারা যদি এরকম মানে এই অঙ্গ যদি আপনারা দান করেন তাহলে বহু মানুষ কিন্তু বিশালভাবে উপকৃত হবে। ঠিক বলছি তো ডাক্তারবাবু? একদম। মানে এটা তো কলকাতায় তো এখন শুরুও হয়েছে। আপনারা জানেন যে কলকাতায় যে কোনো একটা নির্দিষ্ট সরকারি সংস্থা আছে, তারা যে কোনো জায়গাতেই কলকাতার কোথাও যদি কোনো পেশেন্টকে ব্রেন ডেড ডিক্লেয়ার করা হয়, ওদের একটা রোস্টার লিস্ট থাকে যে কার ক্ষেত্রে অর্গ্যানটা বেশি জরুরি, সেরকম লিস্ট থাকে, তারা কিন্তু অর্গ্যান পায়। এবং একজন ব্রেন স্টেম ডেথ বা ব্রেন ডেথ পেশেন্ট থেকে কিন্তু 3 জন বা 4 জন পেশেন্ট উপকৃত হয়। হয়তো লিভার ট্রান্সপ্লান্টটা পিজিতে হচ্ছে, কিডনি ট্রান্সপ্লান্টটা অন্য কোনো হাসপাতালে হচ্ছে, লাং ট্রান্সপ্লান্টটা হয়তো এমসে, দিল্লিতে এমসে নিয়ে গিয়ে করছে। সুতরাং বিভিন্ন জায়গার অপরিচিত লোক কিন্তু বেঁচে যায় আর কি। মানে এটা যে কতটা ইম্পর্টেন্ট সেটা, এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের সবার করা উচিত। রাইট, এটা আমরা এর আগেও আমাদের একটা এপিসোডে আমরা আলোচনা করেছিলাম এবং সবাইকে বলেছিলাম যে আপনারা অর্গান ডোনেট করুন, যাতে আপনার এই অর্গানের মাধ্যমে আপনি আরও বেশ কয়েকদিন বেঁচে থাকতে পারেন অন্য মানুষের সাহায্য করে। আচ্ছা ডাক্তারবাবু, খুব সিম্পলভাবে জানতে চাই, আমি একজন সাধারণ মানুষ হিসেবে যদি অর্গান ডোনেট করতে চাই তার প্রসিডিওরটা কি? তুমি সাধারণ মানুষ হিসাবে অর্গান ডোনেট ওভাবে করতে পারো না, প্রথম কথা। কারণ হচ্ছে যে তোমার যখন মৃত্যু হবে, কোনো না কোনো দিন তো তোমারও মৃত্যু হবে, আমারও হবে। তখন যদি তোমার ব্রেন ডেথ হয় বা এমন কারণে হয় যে অন্যান্য অর্গানগুলো ফাংশন করছে,
সেক্ষেত্রে তোমাকে অর্গান ডোনেশন হিসেবে মানে কনসিডার করা যেতে পারে। এক হচ্ছে যে তুমি নিজের একটা মানে অঙ্গদানের একটা প্রচার চলে, দেখবে অঙ্গদান চক্ষুদান এটার প্রচার করে, তুমি সেখানে নিজেকে লিপিবদ্ধ করতে পারো যে আমি চাই যে আমার মৃত্যুর পর যদি অর্গানগুলো নেওয়া যায় তাহলে সেটা যেন দেওয়া হয়। আর অথবা ধরো তুমি এরম কোনো উইল করে গেলে না, সেক্ষেত্রে তোমার যারা ক্লোজ রিলেটিভ বা তোমার যারা উত্তরাধিকারী তারা বলতে পারে যে না ঠিক আছে, সায়ন হয়তো ও নিজেও চাইতো যে অর্গান ডোনেট করছে, তখন ডিসিশনটা তারা নেয় সাধারণত। ডাক্তারবাবু, আপনি যেহেতু আইসিইউতে কাজ করেন এবং এরকম ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে তো প্রচুর লোক মারা যায়, আপনার সাথে কখনো যমরাজের দেখা হয়েছে? খাপ করে দেখে নিতে এসছে, এই নেই বেরিয়ে গেল, না মানে আত্মা উঠতে দেখেছেন কখনো? না, আমি আমার মনে আছে একবার কোভিডের সময়, কোভিডে যখন একদম পিক চলছে, সেকেন্ড ওয়েভ কোভিড চলছে, তখন আমি নিজে একদিনে 6খানা ডেথ ডিক্লেয়ার করেছিলাম, ঠিক আছে? আমার তারপর রাত্রিতে যখন খেতে বসেছি তখন মনে হচ্ছে আমি নিজেই যমরাজ আর কি। আর যমরাজের আর একটা গল্প, এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে আমাদের হাসপাতালে একজন দাদা ছিল, তার কাজ ছিল বিভিন্ন জায়গা থেকে ডেথ সার্টিফিকেটটা নিয়ে সময় মতো ডেথ সার্টিফিকেটটা লিখিয়ে নেওয়া। তো সেই দাদাটাকে আমরা যমরাজ বলতাম আর কি। সেটা হয়তো 7th ফ্লোরে আছে ওই সুটকেসটা, ওই ছোটবেলায় আমরা বাড়ি নিয়ে স্কুলে নিয়ে যেতাম না, একটা সুটকেস থাকতো, সেরকম একটা সুটকেসের মধ্যে ডেথ সার্টিফিকেটের যে কাগজপত্র সেটা লেখা থাকতো। তো সেই ভদ্রলোক 7th ফ্লোরে ছিলেন, সেখান থেকে 4th ফ্লোরে এলেন, তো তাকেই আমরা যমরাজ বলতেন। উনি আসলেই লেখা হয়ে গেলে পেশেন্ট এবার যাবে আইসিইউ থেকে। ডাক্তারের মানসিক অবস্থা কেমন হয় যখন ডাক্তার কোনো মৃত্যু সংবাদ তার পেশেন্ট পার্টিকে বা তার খুব কাছের লোককে গিয়ে বলে? দেখো, ডাক্তারের মানসিক অবস্থা তো অবশ্যই খারাপ লাগে, হয়তো মানে সেটা মানসিকভাবে তুমি তার সাথে অ্যাটাচ না হলেও তুমি ধরো একটা এফার্ট দিলে, এই পেশেন্টটাকে জানার জন্য আমি দুরাত্রি পেশেন্টের কাছে দাঁড়িয়ে থেকে আমি চেষ্টা করলাম, সে পেশেন্টটা বাঁচলো না, তো সেটা তোমার যেরকম তুমি একটা সায়ন একটা শো হোস্ট করলো, সেটা যদি ভালো না হয় তাহলে লোক দেখলো না, তাহলে সায়নের যেরকম লাগে আমাদেরও সেরকমই লাগে আর কি। তবু আমি একটা শো খারাপ হোস্ট করলে আমার একটা চান্স থাকে যে পরের শোটা একটা ঠিক করে নেওয়ার। এটা তো অবশ্যই, আমি ক্রিটিক্যাল কেয়ারের লোকেরা কিন্তু মৃত্যু দেখে এবং মৃত্যু ব্রেক করে, ঠিক আছে? আমার মনে হয় যে অন্য কোনো স্পেশালিটির লোক এক্সেপ্ট যারা একদম অঙ্কোলজি হোসপাইপ এগুলো করেন, তারা ছাড়া এত মৃত্যু দেখা এবং এত খারাপ পেশেন্ট কেউ দেখে না। সুতরাং মানে এটা বাড়ির লোককে বলাটাও মনে হয় আমাদের কর্তব্য, যে আপনার বাবা বা আপনার কাছের লোক আর বাঁচবেন না আর কি, সেটা তাকে ঠিক সময় জানিয়ে দেওয়াটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট আর কি, এবং এটা বলাটা উচিত আর কি। কখনো এরকম সিচুয়েশন এসছে যে পেশেন্ট পার্টি নিজেই এসে আপনাকে বলেছে না না দরকার নেই ডাক্তার, সব পাইপ ফাইপ সব খুলে দিন, আমাদের আর দরকার নেই, যা হবে দেখে নেবো আমরা? হ্যাঁ, মানে সেটা দেখো, তুমি যেটা জিজ্ঞেস করতে চাইছো এটা বেসিক্যালি এন্ড অফ লাইফ সিচুয়েশন। একটা পেশেন্টের ধরো এমন কোনো রোগ আছে যে রোগটা ভালো হবে না, খুব খারাপ সিওপিডি আছে, বারবার তার ইনফেকশন হয়ে লাংসটা একদম খারাপ হয়ে গেছে, তার 85 বছর বয়স, অথবা তার একটা খুব এমন টার্মিনাল ক্যান্সার আছে যেটা কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে তাকে ভালো করা যাবে না, সে খুব খারাপ হয়ে এলো আর কি। তার ক্ষেত্রে আমাদের একটা এন্ড অফ লাইফ পলিসি আছে, আমাদের ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের একটা নির্দিষ্ট পেপার স্টেটমেন্ট আসে যে এই জায়গায় কি করা উচিত, আমরা সেগুলো ফলো করি এবং তাদের জানাই, মানে বারবার করে বাড়ির লোককে জানাই যে আপনার পেশেন্টের অবস্থা এই, আমরা এই ভাবছি, এরপর যদি আমরা চিকিৎসা চালিয়ে যাই সেটা হয়তো ফিউটাইল হবে, আপনারা নিজেদের মধ্যে কথা বলুন যে আমরা চিকিৎসা বাড়াবো নাকি যা করছি সেই জায়গাতে আমরা থেমে যাব। এই প্রসঙ্গেই একটা জিনিস চলে আসছে, সেটা হচ্ছিল আমাদের দেশে যেটা নেই, যেটাকে আমরা ইউথ্যানেশিয়া বলি। এটা আরো সহজে বলে দিই দর্শকদের জন্য, এর মানে হচ্ছে স্বেচ্ছা মৃত্যু, অর্থাৎ আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না, আমি অ্যাপ্লাই করলাম যেন আমার আর কোনো ট্রিটমেন্ট না হয় এবং আমি মুক্তি পেতে চাই। না, ভারতবর্ষে বা স্বেচ্ছা মৃত্যু এই ব্যাপারটা নেই, উরুগুয়ে এরকম কিছু কান্ট্রি আছে পৃথিবীতে যে জায়গায় স্বেচ্ছা মৃত্যু বলতে পারে, যে একজন টার্মিনাল লোক সে অ্যাপ্লাই করতে পারে যে আমি স্বেচ্ছা মৃত্যু নিতে চাই, সেটা ওদের ক্ষেত্রে আইনত করা যায় আর কি। সেখানে নির্দিষ্ট বডি আছে, তারা দেখে যে এই কেসটা যে সত্যিই সেরকম কিনা, তাহলে হাই ডোজ সিডেটিভ দিয়ে তাদের মানে তারা মারা যান আর। তো 2022 সালে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসছে, যেটায় ধরো একজন মহিলা ছিলেন, তিনি অনেক দিন ধরে প্রায় ধরো ওই যেরকম প্রিয়রঞ্জন দাসমুন্সির কথা তুমি বললে সেরকমই অনেক দিন ধরে তিনি হাসপাতাল বাউন্ড ছিলেন আর কি, এবং তার অন্য মানে তিনি ভেজিটেটিভই বলতে পারো সেরকম ছিলেন আর কি। তো তার ক্ষেত্রে আমরা সাপোর্ট উইথড্র করবো কিনা সেই নিয়ে একটা বড় কেস হয়েছিল আর কি। তো তাতে সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট বোর্ড অফ মেম্বার্স করতে হবে আর কি,
যারা ডিসিশন নেবে যে এর ক্ষেত্রে আমরা সাপোর্ট উইথড্র করতে পারি। আমার মনে হয় এটা দিয়ে একটা দরজা খুলে গেল, পরবর্তীকালে এই বিতর্কটা চলবে যে আমরা ভারতবর্ষে স্বেচ্ছামৃত্যু আসবে কি আসবে না। তবে পেশেন্টরা নিশ্চয়ই আপনাকে মাঝে মধ্যে বলে ঠলে না যে এটা পাইপ খুলে দে রে বাবা, আর কষ্ট হবে, পেশেন্টরা বলে, পেশেন্টরা তখন আপনারা কিভাবে বোঝান? তখন বুঝিয়ে বলি যে ঠাকুমা বা দাদু বা মা দাঁড়াও, আমরা চেষ্টা করছি আর কি, হ্যাঁ সেটা ইম্পর্টেন্ট আর কি। তবে পেশেন্টরা বলে, পেশেন্টরা কষ্ট যারা পায় আর কি সেভাবে, কারণ অনেকেই আছে যারা আমরা দেখি ধরো এক বছরের মধ্যে 4 বার হাসপাতালে ভর্তি হলো, ঠিক আছে, আমরা হয়তো তাকে সাপোর্ট দিয়ে একটা মাঝারি জায়গাতে এনে বাড়ি ছাড়লাম, আবার সে 2 মাস পর তার একটা ইনফেকশন হলো, সে এলো আর কি। হ্যাঁ, তো এই আমাদের জেডিয়াট্রিক প্র্যাকটিস যেহেতু খুব একটা ভারতবর্ষে ডেভেলপ না, সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে। আইসিইউ এই জায়গাগুলো যারা কাজ করে, ডাক্তার নার্স যারা কাজ করে, দে আর অলসো ভেরি প্রোন টু ইনফেকশন। হ্যাঁ, তো এই যে নসোকোমিয়াল ইনফেকশন যেটা বলি আমরা হসপিটাল ইনডিউসড, আর এই আইসিইউ থেকে যে ইনফেকশন, হ্যাঁ মানে দুটো একটু আলাদা। নোসোকোমিয়াল ইনফেকশন মানে ধরো তোমার একটা তুমি বাড়িতে ছিলে, তোমার একটা সর্দি কাশি এলো, তুমি আমাকে দেখাতে এলে, সেটা হচ্ছে যে তুমি কমিউনিটি থেকে আমার কাছে আসছো আর কি, সেটা হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশন। আর নসোকোমিয়াল মানে ধরো তুমি একটা পা ভাঙা নিয়ে আমার কাছে এসছো, হাসপাতালে ভর্তি হয়েছো, তোমার হঠাৎ করে সর্দি কাশি শুরু হলো, তোমার একটা চেস্ট ইনফেকশন হলো, মানে তুমি ওই ইনফেকশনটা হাসপাতাল থেকে পেলে আর কি, হাসপাতালের এনভায়রনমেন্ট থেকে পেলে, এটাকে নসোকোমিয়াল ইনফেকশন বলে। পার্থক্যটা হচ্ছে এমনি কমিউনিটিতে যখন থাকে তখন সাধারণ ওষুধপত্র আমরা যেগুলো দিই সেগুলো থেকে কমিউনিটি অ্যাকোয়ার্ড ইনফেকশনগুলো ঠিক হয়ে যায় সাধারণত। কিন্তু হাসপাতালে যেহেতু আমরা অনেক নতুন নতুন ওষুধ দিই, অনেক হাই স্ট্যান্ডার্ডের অ্যান্টিবায়োটিক দিই, তার জন্য কি হয়, এই যে মানে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, হাসপাতালের যে জীবাণুগুলো সেগুলো নিজেদের জেনেটিক মিউটেশন করে সাধারণ যে ওষুধগুলো সেগুলো তখন আর তার উপর কাজ করে না, তখন তার ক্ষেত্রে আরও উচ্চস্তরের ওষুধ দিতে হয়। আর ডাক্তার আর নার্সরা যে ইনফেকশনটা পায়, ডাক্তার নার্স ইনফেকশন পেতে পারে, বিশেষ করে মানে এখন এক্সডিআর টিবি তোমরা জানো, সেটা হাসপাতালে অ্যাকোয়ার্ড হচ্ছে। আমাদের অনেক স্বাস্থ্যকর্মীকে আমরা হারিয়েছি এক্সডিআর টিবিতে। সম্প্রতি জলপাইগুড়িতে একটা হয়েছে, আমার পরিচিত এক দাদা, তার এক্সডিআর টিবি ধরা পড়েছে। তো এইটার ওই বারবার হাত ধোয়া, কাফ এটিকেট মেনটেন করা, এইগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। এরকম কখনো হয়েছে কেউ পেশেন্টকে ভর্তি করে দিয়ে চলে গেছে আর নিতে আসেনি? হ্যাঁ, এরকম হয়েছে। হ্যাঁ, বৃদ্ধ বাবা, তাকে ভর্তি করে দিয়ে চলে গেছে, বাড়ির লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমাদের হাসপাতালে ওয়ার্ড মাস্টার থাকতো, ওয়ার্ড মাস্টার বলে একটা পোস্ট হতো, তাকে লিখিতভাবে দেওয়া হলো যে পেশেন্টের বাড়ির লোককে পাওয়া যাচ্ছে না। তখন সে থানায় জানালো, লোকাল থানায় জানালো, তার যেখানে ঠিকানা ছিল সেই ঠিকানা থেকে আবার বাড়ির লোককে উদ্ধার করে নিয়ে আসা হলো আর কি। বা এরকম কোনো পেশেন্ট একটু ঠিক হয়ে গেছে, নলটল বের করে হেঁটে চলে গেছে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। অ্যাবসকন্ডেন্ট হলে কোনো পেশেন্ট, সেটা কিন্তু ডাক্তারদের মানে অন ডিউটি ডাক্তার, তাদের খুব অবস্থা খারাপ হয়ে যায়। কারণ তার যদি ধরো সে হাসপাতালে ছিল, সে বেরিয়ে গিয়ে তার রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হলো, তাহলে তো তার দায়িত্বটা তো যে হাসপাতাল কর্তৃপক্ষ বা যে ডাক্তার যার আন্ডারে ভর্তি আছে তার উপরেই এসে পড়ে, ঠিক আছে। বা সে গিয়ে একটা কোনো অপরাধ করলো আর কি, অ্যাকচুয়ালি তো সে হাসপাতালে ভর্তি, সে বলবে আমার অ্যালিবাই হচ্ছে আমি তো দেখুন হাসপাতালে ছিলাম। তো এরকম অ্যাবসকন্ডেড হলে সাথে সাথে জানানো হয় আর কি। বা এরকম তো অনেক সময় হয় যে ধরেন মৃত্যুর আগে আপনাকেই শেষ দেখতে পেলে কোনো পেশেন্ট, তখন কোনো একটা সিক্রেট বলে গেল যে পুকুর পাড়ে সোনার মোহর পোতা আছে। না, সোনার মোহর বলেনি, কাঠের তলায় রুইলটা রয়েছে। তাহলে তো যেটা দিয়ে শুরু করলাম আমার অবস্থাটা অতটা ক্রিটিক্যাল হতো না আর কি, ঠিক আছে, সোনার মোহর পেয়েই গেলে। না, বা এই ধরনের কোনো সিক্রেট, এটা তো মজা করে বললাম। হ্যাঁ, না সিক্রেট একটা জিনিস হয়, সেটা হচ্ছে পরাগ স্যার এসেছিলেন মনে হয় এখানে, এটা ডাইং ডিক্লারেশন বলে একটা জিনিস হয়। হ্যাঁ, আমাদের সার্জারিতে একটা মেয়ে ভর্তি ছিল, সে প্রায় 90% বার্ন আর কি। হ্যাঁ, মানে সে মারা যাবে আর কি, প্রায় তার শরীরটা 90% পোড়া আর কি। তো সে মারা যাওয়ার আগে আর কি একটা ডাইং ডিক্লারেশন দিয়েছিল যে আমাকে এরকম ধরে লোকেরা, শ্বশুরবাড়ির লোকেরা আর কি পুড়িয়ে দিয়েছে আর কি। তো আমাদের সিনিয়র ডাক্তারবাবু যিনি ছিলেন, তিনি সেটা নোট করেছিলেন আর কি। মানে এটা মনে করা হয় যে একটা লোক মারা যাওয়ার আগে সাধারণত মিথ্যে কথা বলে না আর কি। মানে বা এরকম কখনো যে কোনো ছেলে ঠেলে এসছে, বলেছে উইলটা বাবাকে সই করিয়ে তারপর হালকা খুলে দাও? না, এটা হয়েছে, হ্যাঁ, মানে চেক বুক নিয়ে এসছে আর কি, বাড়ির লোক বলছে যে ডাক্তারবাবু ওনাকে দিয়ে একটু সই করিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, তো মানে এটা কিন্তু হয়েছে। হ্যাঁ, তবে এটাও ঠিক যে হসপিটালের খরচ চালাবার জন্য অনেক সময় বাবাকে সই করতে হয়, সেটাও ঠিক। মানে এটা কি আইনত মানে বৈধ যে এইরকম এসে আমি সিসিইউতে যে ভর্তি আছে
তাকে মানে আইসিইউতে যে ভর্তি আছে তাকে দিয়ে আমি সই করিয়ে নিতে পারি, বা কোনো আঙুলের টিপ ছাপ দিয়ে নিতে পারি। এটা কি তার ইনসাইট যদি ঠিক থাকে, তিনি যদি মেন্টালি সাউন্ড হন, তাহলে তিনি করতে পারেন। অনেকেই অফিসের কাজও মানে অফিসের গুরুত্বপূর্ণ ফাইলও আইসিইউতে ভর্তি তিনি ছেড়েছেন, এরকম আমি দেখেছি আর কি। কিন্তু তার মানে মেন্টালি তাকে সাউন্ড হতে হবে, সেটা তো বটেই আর কি। পেশেন্ট পার্টিরা ভীষণ রাগ করে যখন এরকম আইসিসিইউ এই সব জায়গায় বড় বড় ভারী ভারী নাম করা জায়গায় ভর্তি হয়, তখন বলে হ্যাঁ দেখতেই দেয় না, পেশেন্টকে দেখতেই দেয় না, গেলেই দূর দূর করে তাড়িয়ে দেয়, দেখুন না একটা কার্ড দিয়েছে। এই পেশেন্টরা, এই পেশেন্ট পার্টি এই সব জায়গায় যে পেশেন্টদের দেখতে যায়, তারা কতটা ভালনারেবল এই ডিজিজগুলো থেকে, আর তাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? না, এক তো হচ্ছে যে যাদের ধরো ইমিউনো কম্প্রোমাইজ, মানে যাদের ইমিউনিটি দুর্বল আর কি, তাদের অ্যাভয়েড করা উচিত, কারণ হাসপাতালে আইসিইউতে খারাপ ইনফেকশন থাকে। একমাত্র উপায় হচ্ছে হাত ধোয়া আর কি। সবসময় তুমি যখন যাবে দেখবে প্রত্যেকটা বেডের পাশেই একটা স্টেরিলিয়াম তো আমরা এখন জেনে গেছি স্যানিটাইজার, কোভিডের চক্করে স্যানিটাইজার জেনে গেছি। তো ওই পেশেন্ট সারাউন্ডিং বা পেশেন্টের কাছাকাছি কোনো জিনিস টাচ করার আগে সবসময় হাত ধোয়া উচিত, এছাড়া আর কোনো বিকল্প নেই। হাসপাতাল আইসিইউতে ক্রাউডের তো জায়গা নেই, সুতরাং একজন লোককেই হয়তো তোমার বারবার অ্যালাউ করা হয় আর কি, পেশেন্ট রিলেটিভকে দেখছে। আর সে একজন খারাপ আছে, তাকে গিয়ে ডিস্টার্ব করে সে করবেই বা কি, দেখে তো সে কিছু। তার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে যারা ওনার ট্রিটিং ফিজিশিয়ান আছে বা ট্রিটিং চিকিৎসক আছে, তাদের সাথে কমিউনিকেশনটা বেশি ইম্পর্টেন্ট। এই যে তুমি যেটা বলছিলে যে বাড়ির লোকরা রেগে যায়, যে তাদের একটা অ্যাজিটেশন হয়, ডকুমেন্টেশন অফ কমিউনিকেশন অফ ডকুমেন্টেশন, এই স্টেপটা কিন্তু আমাদের ফলো করা উচিত। এক হচ্ছে যে কমিউনিকেট করা লোককে যে দেখো তোমার বাবার এই হয়েছে, আমরা এই করছি। নেক্সট হচ্ছে ডকুমেন্টেশন, যে হ্যাঁ তোমাকে বলেছি এই করছি, দেখো আমরা এই করলাম, তুমি জেনে এই জায়গাটা সই করে দাও। এই কনসেন্টের জায়গায় আমরা আসি। কনসেন্ট, লোকে বলে একটা কি যে সই করিয়ে নিল, যা পারবে তাই করিয়ে নেবে মনে হয়। এই কনসেন্ট দেওয়াটা কতটা জরুরি? না, কনসেন্ট দেওয়াটা খুবই জরুরি আর কি। মানে কনসেন্ট সবসময় ইনফর্মড কনসেন্ট হওয়া উচিত। যারই একটা কনসেন্ট, ধরো আইসিইউতে খুব কমনলি তোমরা দেখো, যেই গেল বললো যে গলায় একটা বড় চ্যানেল করতে হবে, সেন্ট্রাল লাইন বলে আর কি, গলায় একটা বড় চ্যানেল করতে হবে। তো যে কোনো প্রসিডিওর করারই কিছু তার গন্ডগোল আছে। একটা লোককে ইঞ্জেকশন দিতে গেলেও তার অ্যানাফাইল্যাক্সিস হতে পারে। সুতরাং যে কোনো প্রসিডিওরই কিছু কমপ্লিকেশন হয়, সেটা আমরা না চাইলেও হয় আর কি। কোনো ডাক্তারই চায় না যে তার পেশেন্টের কমপ্লিকেশন হোক। তো যে কোনো প্রসিডিওর করার জন্য সেটা কেন জরুরি, সেই প্রসিডিওরটা আমরা কেন করছি, সেটা এই পেশেন্টের চিকিৎসার জন্য কী জন্য লাগবে। নেক্সট হচ্ছে যে এই জিনিসটা যদি না করি আমি, তাহলে পেশেন্টের কী ক্ষতি হবে, আর এর অল্টারনেটিভ কী আর ব্যবস্থা আমরা নিতে পারি। এই জিনিসটা জানিয়ে যে কোনো জিনিসের কনসেন্ট নেওয়া উচিত। কোনো পেশেন্ট যদি বলে না ডাক্তার এর আমি কনসেন্টে সই করতে পারবো না, না, সেক্ষেত্রে কিন্তু মানে আমরা মানে সেটা যদি অ্যাকুট এমার্জেন্সি লাইফ থ্রেটনিং কোনো কন্ডিশনের জন্য, তার প্রাণ বাঁচাবার জন্য আমরা যদি না করি, তাহলে মনে হয় সেটা করা যাবে না আর কি। বাড়ির লোকেরা যদি না বলে বা পেশেন্ট নিজে যদি রিফিউজ করে, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি না। আমরা সেক্ষেত্রে আবার বোঝাবো যে এটা, ওই জন্যই বললাম যে ইনফর্ম কনসেন্ট। আপনি এখানে সই করে দিন বললে তুমি করবে না, কিন্তু আমি যদি তোমাকে বুঝিয়ে বলি যে এটা এর চিকিৎসায় এই কারণে এটা লাগবে এবং এটা না করলে এই অসুবিধা হবে, তাহলে কিন্তু যে কোনো লোক রাজি হয়ে যায় আর কি। আচ্ছা, ওইখানে যখন পেশেন্ট থাকে, তখন পেশেন্ট পার্টির একটা খুব কমন কোয়ারি থাকে বা কমন চিন্তা থাকে যে আইসিইউতে রেখে বিল বাড়াচ্ছে, যে সে পেশেন্টটা মারা গেল, কিন্তু আমি জানি যে হসপিটাল দুদিন আগে জানতো এবং সে ইচ্ছে করে দুদিনের বিলটা আর কি বাড়িয়েছে। মানে মরা মানুষকেও ভেন্টিলেট করে রেখে দিয়েছে। হ্যাঁ, এইটার ব্যাপারে যদি একটুখানি বল। না দেখো, এরকম তো আমার জানা নেই যে কেউ এরকম করে বলে, কেউ করবে না। মানে তুমি যে কাজটা করো, সেই কাজটা কেন তুমি খারাপ করবে বা এটা ইচ্ছা করে করবে আর কি, তাই না? দেখো, আইসিইউতে খরচা তো বেশি, এটা তো কারণ আমাদের সাবজেক্টটা তো গ্যাজেট বেস সাবজেক্ট। অনেক একটা নির্দিষ্ট আইসিইউ মানে তৈরি করতে গেলেই সেখানে কিছু নির্দিষ্ট খরচ থাকে আর কি। বেডগুলোর একটা খরচ থাকে, মনিটরসগুলোর খরচ থাকে, মেশিনগুলোর খরচ থাকে, যেগুলো দিয়ে আমরা ওষুধ দিই সেগুলোরও একটা খরচ থাকে। এটা একটা নির্দিষ্ট খরচ। আর এছাড়া একটা কনজিউমেবল থাকে, রোজ যে পেশেন্টটার যে জিনিসটা লাগছে, হয়তো একটা ওষুধ লাগছে, সেই একটা দামি অ্যান্টিবায়োটিক লাগছে, বা একটা দামি সাপোর্ট সিস্টেম লাগছে, ডায়ালিসিস হচ্ছে পেশেন্টের, তার একটা খরচা থাকে। সেই হিসাবেই খরচাটা বাড়ে আর কি। তো এটা আমাদের তো অ্যাভয়েড করার কোনো জায়গা নেই। তবে যেটা উচিত বা যেটা করা হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক হাসপাতালই এখন চেষ্টা করছে জিনিসটার ভিতরে একটা স্বচ্ছতা আনার। গভর্নমেন্টের দিক থেকেও তারা চাইছে
যে প্রত্যেকটা রেট নির্দিষ্ট করে দিতে, এবং হাসপাতালও একটা হেল্প ডেস্ক নির্দিষ্ট রাখছে যেখানে গিয়ে পেশেন্ট রিলেটিভরা খোঁজ নিতে পারে যে আমার কতটা খরচা হলো, বা কি বিলের যে ব্রেকআপ সেটা নিতে পারে আর কি, ঠিক আছে। আর ডাক্তারদের হাতে যে এটা খুব একটা থাকে সেটাও না, ডাক্তার তো তার ভিজিট পায় আর কি, হ্যাঁ, কিন্তু তার নির্দিষ্ট সেই সেট আপটা বানাতে যা খরচ সেটা তো হাসপাতালগুলো নেয় আর কি। আচ্ছা, প্রচুর মেশিন আমরা দেখতে পাই ওর মধ্যে, এবং বিশেষ করে সিনেমার মাধ্যমে আমরা দেখেছি একটা থাকে যে এদিক ওদিক করে যাচ্ছে গিয়ে বন্ধ হয়ে গেল, স্ট্রেট হয়ে যায়, তখন নায়ক মারা যায় বা নায়কের বাবা বা ভিলেন মারা গেল, কিছু একটা এরকম দেখায়। তারপর আরো বিপ 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 একটা আওয়াজ হয়, হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিসপত্র কি কি মেশিন থাকে। তার ভিতরে একটা ইসিজি থাকে, ইসিজি যেরকম একটা গ্রাফ তুমি দেখো যে সবুজ মতো এরকম যাচ্ছে, এটা স্যাচুরেশন থাকে, যেরকম আমরা অক্সিজেন স্যাচুরেশন মাপতাম না কোভিডের সময়, সেরকমই একটা স্যাচুরেশন প্রোব ওখানে লাগানো থাকে, সেটার একটা এরকম ইয়ে আসে আর কি, মানে গ্রাফ আসে, এবং সেটারই তোমার যে প্রত্যেকটা পালস, সেই পালস রেটটারই ওরকম একটা বিপ বিপ আওয়াজ হয়, প্রত্যেক পালস রেটের সাথে, প্রত্যেক পালস বিটের সাথে ওরকম একটা বিপ আওয়াজ হয় আর কি, তাতে দেখা যায় যে কত তোমার স্যাচুরেশন আছে। আর যখন মানুষ মারা যায় আর কি, অ্যাসিস্টোলি হয়ে গেল আর কি, হার্ট বন্ধ হয়ে গেল, তখন ওই গ্রাফটা স্ট্রেট লাইন হয়ে যায় আর কি, সেটাই একটু সিনেম্যাটিকভাবে সিনেমায় দেখানো হয়, কিন্তু মানে ওইভাবে হয় না ঠিক। আবার নায়িকা এসে চুমু দিল, হ্যাঁ, বেঁচে গেল। হ্যাঁ, এরকম কখনো হয় নাকি যে ধরেন তার মাসুকা তার সাথে দেখা করতে এসছে, দেখছেন গ্রাফ পাল্টে গেছে? না, এরকম হয় না, তবে এটা ঠিক যে মানে গ্রাফ সোজা হয়ে যাওয়ার পর কিন্তু সেই পেশেন্ট ভালো হয়ে যায়, তার হার্ট আবার চালু হয়, এটা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বলে এটাকে। এটা সবারই মানে জানা উচিত যারা হেলথ সেক্টরের সাথে আসে, যে একটা লোক হঠাৎ করে যদি পড়ে যায় কোথাও বা অজ্ঞান হয়ে যায় আর কি, তার আমরা ইনিশিয়ালি কি করব আর তাকে কিভাবে তার হার্ট আবার চালু করব আর কি। হ্যাঁ, ডাক্তার ক্যারাটে ট্রেনিং নিচ্ছেন বা সেলফ ডিফেন্সে? ক্যারাটে মানে যে পেশেন্ট পার্টি এসে দুমদাম ডাক্তারবাবুদের মেরে দেয়, এবং ক্রিটিক্যাল কেয়ারে তো আরো বেশি সবার মাথা গরম থাকে। ক্যারাটেটা এটা শিখতে হয় না, তবে অন্যরকম একটা আমার এক জুনিয়র ছিল আর কি, ও এখন গাইনোকোলজিস্ট, ও খুব উইটি ছেলে আর কি। তা ও একদিন দেখছি হসপিটালে একটা সাদা চাদর নিয়ে গেছে আর কি। হ্যাঁ, তা আমি দেখি কি রে তুই এই সাদা চাদরটা নিয়ে এসেছি, বলছে না না হিরকদা, দিনকাল ভালো না, ঝামেলা হচ্ছে, যখনই ঝামেলা হবে কোনো একটা বেডে এই সাদা চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? আমি পেশেন্ট। যেটা সিরিয়াস নোটে যেটা বলার সেটা হচ্ছে ঝামেলাটা হয় ল্যাক অফ কমিউনিকেশনের জন্য। তুমি যদি বাড়ির লোককে সত্যি বলো যে তোমার বাবার অবস্থা ভালো নয় বা তোমার এই বাবার এই হয়েছে সেই জন্য এতটা খারাপ, এই জিনিসটা যদি কমিউনিকেট করো তাহলে কিন্তু কেউ ঝামেলা করে না সাধারণত, ঠিক আছে? তো কমিউনিকেশন বললেন আপনি, যেহেতু যে আমি যেরকম একজন কমিউনিকেশনের লোক, কিন্তু যখনই ডেথ রিলেটেড কিছু কমিউনিকেট করতে হয় আমি কিন্তু শব্দ হারিয়ে ফেলি। এটা দুটোভাবে বলি, একটা মজার ঘটনা বলি। আমাদের এক সিনিয়র দাদা ছিল, দাদা এখন পেডিয়াট্রিক সার্জন। তো সেই দাদার ডেট ডিক্লেয়ার এইভাবে করতো, বাড়ির লোকরা সবাই দাঁড়িয়ে আছে উদ্বিগ্ন মুখে, দাদা গেল, গিয়ে বলল মনকে শক্ত করুন, বাড়িতে খবর দিন, গাড়ির ব্যবস্থা করুন, বলে দাদা চলে এলো। এবার বাড়ির লোক তো পুরো ঘেটে গেল যে এই লোকটা কি বললো আর কি, যে আমরা যেভাবে করি বা আমাদের ট্রেনিংটা যেরকম, ক্রিটিক্যাল কেয়ারে কেউ মারা গেলে তাকে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে তাকে প্রথমে মানে কমফোর্টেবল করে তাকে জানানো উচিত যে না আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারিনি, আপনার প্রিয়জনকে আমরা বাঁচাতে পারিনি, সেভাবেই তার ডেট ডিক্লেয়ার করা উচিত। যাতে, কারণ অনেকেই ভেঙে পড়েন ডেট ডিক্লেয়ার করার পর, মানে আমার মা বা আমার বাবা হলেও আমার যে অবস্থাটা হবে সেই জিনিসটাই তো তাদের ভেতর হয় না। তো সুতরাং আমার পক্ষে বলাটা যতটা সহজ, যেহেতু আমি রোজ বলছি, সেটা তিনি তো জীবনে একবারই সেই প্রথমবার বা শেষবার হয়তো শুনছেন সেই জিনিস। তবে আমি এটা শিখে নিলাম, এবং অনেক মেডিকেল স্টুডেন্টসরা আমাদের এই পডকাস্ট শোনে, তাদের জন্য বলি, যদি এরকম মৃত্যু সংবাদ দিতে কথা হারাও তাহলে এই টেমপ্লেটটা ফলো করতে পারো। কি বলবে? মনকে শক্ত করুন, বাড়িতে খবর দিন, গাড়ির ব্যবস্থা করুন। অ্যাকচুয়ালি দেখো, আমরা তো সবাই হোস্টেলে থেকেই বড় হয়েছি, ইয়েতে তোমার বা মেডিকেল হোস্টেলে থাকতো, অন্যান্য ইঞ্জিনিয়ারিং হোস্টেল বা এমনি জেনারেল হোস্টেলে যা মজা হতো সেগুলো আমাদের সাথেও হতো আর কি। হয়তো এখন লোকে ভাবছে যে আমি ফুলহাতা জামা পরে ইয়ে করে চলে এসেছি, আমি একটা গেঞ্জি পরেও হাসপাতালে রাউন্ড দিতে পারি আর কি, কিন্তু সেটা মনে হয় যে আমরা ব্যাপারটাকে এরকম করে রেখেছি, একটা দেওয়াল করে রেখেছি আর কি। কিন্তু এটা চেঞ্জ হওয়া উচিত, অবশ্যই চেঞ্জ হওয়া উচিত, এক্সপার্টিসটাকে জাজ করা উচিত। একটা গেঞ্জি পরে হাসপাতালে আসতেই পারি, কিন্তু একটা সমাজে ধারণা আছে যে ডাক্তারবাবু আসবেন, তিনি একদম শুটেড বুটেড হয়ে বা ফুলাতে জামা পরে তিনি আসবেন, কিন্তু ব্যাপারটা সেরকম হওয়া উচিত। কালারের প্রতিও রয়েছে, এই যে হলুদটা যে কত কষ্ট পড়িয়েছি, আপনি দেখেছেন কোনো ডাক্তারকে এইভাবে ক্যামেরার সামনে আসতে? দাদা এখন হোস্ট করছে বলে হয়তো হলুদ পরে এসছে, দাদা এখন মানে উল্টো দিকটায় থাকবে, তখন দাদা যখন ডেন্টাল সার্জারি নিয়ে বক্তব্য দেবে তখন কিন্তু দাদা জামা প্যান্ট পরেই আসবে।
সবচেয়ে ক্রিটিক্যাল পেশেন্ট আপনি কি ডিল করেছেন, মানে উইয়ার্ডলি ক্রিটিক্যাল, নট ক্লিনিক্যালি ক্রিটিক্যাল? একটা পেশেন্ট এমার্জেন্সিতে আমরা বসে আছি, একটা লোক এসছে, দেখে মনে হচ্ছে যে একটু নেশা টেশা করে আছে, হঠাৎ করে এরকম একটা প্লাস্টিকের নিয়েছে, সেখান থেকে না এরকম একটা সাপ বের করেছে, সাপ বের করে আমার সামনে দিয়েছে। আমাদের এমার্জেন্সির ইনচার্জ পার্থ স্যার ছিলেন আমার পাশে, এই তুই পালা এখান থেকে, ডাক্তার এটা আমাকে কামড়ে দিয়েছে। না এরকম আসে কিন্তু, মানে এগুলো গভর্নমেন্ট হাসপাতালে বেশি দেখা যায়, যে ওখানকার মানে গভর্নমেন্ট হাসপাতালে এমার্জেন্সি একটা গল্প আর কি, মানে সেখানে থাকা মানে সারাদিনের তোমার খোরাক জুটে গেল আর কি। যেরকম ধরনের লোকেরা আসে, বিভিন্ন চরিত্রের লোকেরা আসে, বিভিন্ন কারণে আসে। রাত্রিবেলা এসে হাসপাতালে ভর্তি হচ্ছে কেন না, বাড়িতে ফ্যান নেই, রাত্রিটায় থাকবো, প্রচন্ড গরম পড়েছে, এখানে ফ্যান আছে। ডাক্তারবাবু, আপনার কোনো নার্সের সাথে প্রেম হয়েছে? না, আমার নার্সের সাথে প্রেম হয়নি, তবে আমার খুব ক্লোজ বন্ধু তার হয়েছিল ফার্স্ট ইয়ারেই। এটা নাকি শুনেছি ডাক্তার আর নার্সদের নাকি একটা চলে। এরম ভাবে বলছো কেন? সে তো তোমার সহকর্মী আর কি। তুমি বা ধরো হোস্ট, তোমার কো-হোস্টের সাথে, হ্যাঁ কো-হোস্টের সাথে, কো-অ্যাক্টরের সাথে তো হতেই পারে প্রেম, এটা তো স্বাভাবিক মানুষের প্রবৃত্তি বলতে পারো, তাই না? বাঙালি পরিবারে একটা ব্যাপার রয়েছে, যখনই কেউ জানে যে জামাই ডাক্তার খুব খুশি হয়, যা আমার মেয়ে খুব সিকিউর। কিন্তু ডাক্তারদের না নার্সদের সাথে থাকে না, এরকম ব্যাপার আমার ক্ষেত্রে হয়নি, আমার বউ ডাক্তার, কিন্তু মানে তাই কি হয়নি? তাই মনে হয়নি আর কি। না এরকম কোনো হয়েছে ধরুন একটা পেশেন্টের সাথে নার্সের প্রেম হয়েছে, তার পেশেন্টটা সুস্থ হয়ে গেছে? হ্যাঁ এরকম হয়েছে, মানে হয়নি এরকম নয়। ফ্যামিলি ম্যান 1-এ এই জিনিসটা ছিল, একটা টেরোরিস্টের সাথে একটা নার্সের প্রেম হয়ে গেছিল, লাস্টে সেই টেরোরিস্টটা এই নার্সটাকে খুন করে না, এটা একটা স্টকহোম সিনড্রোম বলে একটা জিনিস আছে, এটা একটা ডিফাইন্ড আর কি, যে ধরো কেউ তোমাকে কিডন্যাপ করেছে আর কি, হ্যাঁ মানে তুমি কিডন্যাপ করে তো সময় এমন মানে যত্ন নিয়েছে আর কি, তুমি তার সাথে তোমার প্রেম হয়ে গেল আর কি। সন্দীপন চট্টোপাধ্যায়ের একটা লেখাতে আমি পড়েছিলাম যে সিস্টার সোমের ব্যাপারে, যে নার্সের সাথে প্রেম হয়ে গেছে এবং নার্সের সাথে প্রেম হয়, ওই যেটা বলছিলাম, আমার বন্ধু, আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়ি, ওর এপিলেপসি ছিল আর কি, বুঝলে তো, মানে ওই খিচুনি রোগ যেটা বলে, তো হঠাৎ করে মৃগী, তো হঠাৎ করে ওর একদিন এরকম এপিলেপসি হলো। তো তখন আমরা ফার্স্ট ইয়ারে পড়ি, জানি আমরা বড় মানে ডাক্তার হবো, কিন্তু আসলে তো কিছুই জানি না, এমনি সাধারণ উচ্চ মাধ্যমিক পাস ছেলে আর কি। তো আমরা নিয়ে গেছি হাসপাতালে, তো ওকে এক সিস্টার ছিলেন, তিনি ওকে ওষুধ টষুধ দিলেন আর কি, তো গ্লুটিয়াল রিজিয়ানে ওকে ইঞ্জেকশন দিতে হয় আর কি, ঠিক আছে, তো সেসব দিয়ে সে ভালো হয়ে গেল। তো সেই বন্ধু কিন্তু এখন সেই সিস্টারের সাথেই বিয়ে করে আর কি, দুজনে আছে আর কি একসাথে, ওদের দুটো ছেলে মেয়েও আছে আর কি। ডাক্তারের পার্সপেক্টিভ থেকে একটা প্রশ্ন করতে চাই আপনাকে, যে এটা তো একটু প্রচণ্ড স্ট্রেসফুল জব যেটা আপনারা করেন, এবং একটা প্রাণ আপনাদের হাতে রয়েছে, তখন তো নার্ভ স্টেডি রাখা খুব ইম্পর্টেন্ট। না দেখুন, এটা তো সব প্রফেশনেই থাকে। ক্রিটিক্যাল কেয়ারের যারা লোকেরা, তারা বলে যে তাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যাট্রফি হয়ে যায় আর কি, মানে এত অ্যাড্রেনালিন বেরোয় আর কি, প্রথম মনে হয় যে না এটা করতেই হবে, এটা করতে, তারপরে কিছুদিন তুমি যখন প্র্যাকটিস করতে, তখন তো এটা তোমার জবের মতোই চলে আসলো। যে লোকটা যুদ্ধে গুলি করছে, সেও তো জানে যে মানে তার যা অ্যাড্রেনালিন বেরোয় তার থেকে তো আমার তো নিশ্চয়ই বেশি বেরোয় না। আর আমাদের ট্রেনিংটা এটা থাকে, আমাদের ট্রেনিংটা খুব স্ট্রেনাস ট্রেনিং হয়, যে আমরা দীর্ঘদিন ডিউটি করি, সবসময় খারাপ পেশেন্ট দেখি, সবসময় মনিটরের আওয়াজ শুনি, সেই ট্রেনিং আমরা করি বলেই, আমরা জিনিসটাকে ভালোবাসি বলেই করি, এটা আমাদের আর একটা কাজের ভেতরেই পড়ে আর কি, সেভাবেই আমি দেখি আর কি। এরকম কখনো হয়েছে কোনো পেশেন্ট মারা গেছে, তার ভূত এসে আপনাকে দেখা দিয়েছে পরে? না এরকম হয়নি আর কি, মানে বেসিক্যালি ভূতে আমরা খুব একটা বিশ্বাস করি না, ঈশ্বরে কোনো শক্তি যদি থেকে থাকে তাকেও বিশ্বাস করতে পারি আর কি। এটা একটা মিথ রয়েছে যে ডাক্তাররা কখনোই, মানে যারা সায়েন্সের মানুষ, তারা কখনো ঈশ্বরে বিশ্বাস করে না, এটা মনে হয় সঠিক নয় আর কি। মানে আমি কলকাতার অনেক বড় ডাক্তারকে দেখেছি যারা নিয়মিত আর কি অপারেশন করার আগে ঠাকুরের কাছে পুজো দিয়ে করেন, এবার এটা নিজেদের ব্যক্তিগত সবারই ধারণা যা সেরাম অনুযায়ী আর কি। তবে নাস্তিক আমি নই, কারণ নাস্তিক যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক আর কি, নিজেকে নাস্তিক বলবো না, তবে ঈশ্বর, আমার মা তো সারাদিন পুজো করে আর কি। কলেজ লাইফে কি হতো, মর্গে কালী পুজো হতো, বুঝলে তো, মানে মর্গে এটা নিয়ম আর কি, প্রত্যেক কলকাতার সমস্ত হাসপাতালের মর্গেই কালী পুজো হয়। তো আমরা কালী পুজোর দিন মর্গে বা খিচুড়ি খেতে যেতাম আর কি। তো আমাদের একটা অল ইন্ডিয়ার একটা ছেলে ছিল আর কি, ও খুব হাট্টা ঘট্টা ছেলে আর কি। তো ও কি হয়েছে, ওই কালী পুজোর দিন আমাদের সাথে গেছে কালী পুজোর টিয়ে করতে, খিচুড়ি টিচুড়ি খেতে। তারপর আমি মিদনাপুর থেকে পড়েছি, পেরিফেরাল হাসপাতাল থেকে MBBS করেছি। তো ওখানে বটতলা চক বলে একটা জায়গা আছে, সেখানে একটা বড় কালী মন্দির আছে, তো সেখানে বলি হয়। তো ও কখনো জীবনে বলি দেখেন, তো বলি টলি দেখে আমরা কালী খিচুড়ি টিচুড়ি খেয়ে এসে ঘরে ঘুমিয়েছি। রাত্রি 3:30টার সময় আমার ঘরে নক হচ্ছে, ঠিক আছে।
আমি খুলে দেখি যে ও দাঁড়িয়ে আছে, ওই রকম চেহারা, বলছে হিরক আমার বহুত ডর লাগ রা ইয়ার, তেরা ঘর মে আজ হাম সোগা, ঠিক আছে। তো ও আমার ঘরে এসেছো, তবে অ্যাজ সাচ আমি কখনো ভূত দেখিনি বা এরকম কিছু দেখিনি আর কিছু। তো এরকম কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়েছে যেটা থেকে বেরোতে আপনার টাইম? হ্যাঁ, ট্রমাটিক এক্সপিরিয়েন্স হয়েছে ক্রিটিক্যাল কেয়ারে। ওই যে একটু আগে জিজ্ঞেস করছিলে যে তুমি পার্সোনালি নাও কিনা বা তোমার কি মনে হয়, আমাদের সাথে মানে আমি যেই সময় পোস্ট গ্রাজুয়েট করেছি ওই সময় আমাদের সাথে আমারই ব্যাচমেট আমার সাথে একসাথে পোস্ট গ্রাজুয়েট করেছে ডক্টর আবদুল্লাহ সোহেল। ও কোভিডের সেকেন্ড ওয়েভে আমার হাসপাতালে ভর্তি হলো, ঠিক আছে। প্রথমে ও ভীষণ শ্বাসকষ্ট, মুর্শিদাবাদ থেকে এসেছিলো, ইন্টুবেট হলো, ও ট্র্যাকিওস্টমি হলো, অনেক দিন ভালো হলো। তারপরে সবাই বললো যে সোহেল তুই চলে যা, মুর্শিদাবাদে চলে যা, ওখানে গিয়ে লোকাল হাসপাতালে ভর্তি হয়, সেখানে থাকিস না, এখানে এত নোসোকোমিয়াল ইনফেকশন হচ্ছে। তো গেল না, ও এইচডিউতে গেল। বিহান ছিল তখন আমার সিনিয়র পিজিটি বিহান। তো একদিন হঠাৎ বিহান আমায় ফোন করে বলছে হিরক সোহেল আবার ইন্টুবেট হয়ে গেছে, মানে আবার রিইন্টুবেট হয়ে ওর লাংসটা আবার খারাপ হয়ে গেছে। তারপরে ও খুব বাজে সেপ্টিসিমিয়ায় গেল, গিয়ে মারা গেল আর কি। মানে সোহেলের ডিসিটা আমি লিখেছিলাম, আমার ব্যাচমেট আর কি, মানে ভীষণ ট্রমা কাটাতে সময় লেগেছিল। মানে আমার স্যারেরা আমাকে ডেকে বলেছিল যে তুই 3 দিন ছুটিতে থাক, তারপর আবার আসিস। এবং কোভিড টাইমটা আপনাদের কিরকম প্রেশার গেছে? কোভিড টাইমটা কখন এসছে কখন গেছে আমরা বুঝতে পারিনি। মানে আমি ওই সারাদিনই ডিউটি, 24 ঘন্টা করে ডিউটি করতাম, বাড়ি আসতাম, ঘুমাতাম, আবার পরের দিন সকালে ডিউটি করতে যেতাম আর কি। এরকম প্রায় 1.5 মাস আমরা করেছিলাম আর কি। কোভিড বিশেষ করে দ্বিতীয় ওয়েভ যেটা এসেছিল, সেকেন্ড ওমিক্রনের আগে ওয়েভটা, ওই সময় কিন্তু মানে খুব খুব ক্যাজুয়ালিটি হয়েছে আর কি। মানে আমরা অতটা আটকাতেও পারিনি, বা আমরা যেগুলো ভাবছিলাম যে এগুলো দিয়ে কাজ হবে, আদৌ সেগুলো দিয়ে কতটা কাজ হয়েছে সেগুলো তো আমরা জানি না আর কি। তারপর তো ভ্যাকসিন এলো, তারপর আস্তে আস্তে ঠিক হলো। ভ্যাকসিনটা আপনার কি মনে হয় ঠিকঠাক? হ্যাঁ, ভ্যাকসিন তো আমরা আমি প্রথম দিন ভ্যাকসিন নিয়েছিলাম আর কি। হ্যাঁ, একদম প্রথম দিন হাসপাতাল থেকে ব্যবস্থা করে দিয়েছিল, প্রথম দিন আমাদের ক্রিটিক্যাল কেয়ারের ছেলেরা ভ্যাকসিন পেয়েছিল। আর একটা টার্ম খুব শুনি, ক্যাচ পেশেন্ট, এটার মানে কি? ক্যাচ পেশেন্ট মানে ধরা পেশেন্ট আর কি, ঠিক আছে। ধরা পেশেন্ট মানে ধরো একটা নেতা বা একটা মন্ত্রী বা একটা পাড়ার দাদা আর কি, তার কেউ পরিচিত আর কি, সে হাসপাতালে ফোন করে বা ডাক্তারবাবুকে ফোন করে বললো এই পেশেন্টটা আমার, একটু ভালো করে দেখিস। মানে এরকম তো নয় যে আমরা সব পেশেন্টকেই ভালো করে দেখিস। এবার নেতা মন্ত্রী দাদার পেশেন্ট হলে তার খাওয়াটা একটু গন্ডগোল হলে সেটা নিয়ে বেশি ইস্যু হয় আর কি, যেটা এমনি সাধারণ পেশেন্টের হয় না হয়তো। ডাক্তারদের বলে যে ডাক্তারবাবু একটা কি বললেন আপনারা বোর্ড বসিয়েছেন? হ্যাঁ, বোর্ড বসিয়েতে দেখো, যে কোনো এখন একটা রোগেরই তো এখন তো স্পেশালিটিগুলো সব আলাদা হয়ে গেছে, সুপার স্পেশালিটিও আলাদা হয়ে গেছে। এখন আগে আমরা ডাক্তারবাবু বলতে কি জানতাম, আমাদের ছোটোবেলায় আমরা যে দেখেছি আর কি, ডাক্তারবাবু সব চিকিৎসা করেন আর কি। সে পেট খারাপ হলে তার চিকিৎসাও করেন, হার্ট অ্যাটাক হলেও তার চিকিৎসাও করেন আর কি। তো এখন যেহেতু সুপার স্পেশালিটি এসে গেছে, সুতরাং সবাই চায় নিজের সাবজেক্টটুকুর ভেতরেই থাকার আর কি। এবার বোর্ড মানে দুভাবে হয়, এক হচ্ছে যে তুমি যেটা বললে ক্যাচ পেশেন্ট, কোনো ডাক্তারই চায় না যে পুরোটা তার ঘাড়ে থাকুক, সেই জন্য সে সমস্ত স্পেশালিটিকে ইনভলভ করে নিতে চায়, যে বাবা এর স্ট্রোক আছে কিনা এসে নিউরোলজিস্ট রুল আউট করুক আর কি। তো তারা সবাই সম্মিলিতভাবে আর কি সেখানে একটা ডিসিশন নেয়, যে সবার মতামত নিয়ে একটা ডিসিশন নেওয়া হয়। আর একটা ক্ষেত্রে সত্যি রেফারেন্সের দরকার হয় আর কি, যে আমি বুঝতে পারছি না যে হয়তো কেন ওর জিআই ব্লিডটা কমছে না আর কি, সেই জন্য আমি একটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টকে বললাম যে আপনি এসে দেখুন, তিনি তার মতামতটা দিলেন আর কি। এবং এই যে কোনো আইসিইউতে আর কি ডিসিশনটা যেটা হয় সেটা কিন্তু শেয়ার্ড ডিসিশনই হয়, সমস্ত স্পেশালিটি তাদের মতামত দেয় এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসাটা হয় আর। আর এই পেশেন্টের অদ্ভুত অদ্ভুত আবদারও তো নিশ্চয়ই আপনাদের ফেস করতে হয়, একটা বিড়ি খাবো। আমাদের মেল মেডিসিন ওয়ার্ডে লেখা ছিল হাসপাতালের ভেতরে ডাব নিয়ে প্রবেশ নিষেধ, ঠিক আছে। তো অনেকদিন আমরা বুঝতে পারিনি কেন হাসপাতালের ভেতরে ডাব নিয়ে প্রবেশ নিষেধ। অ্যাকচুয়ালি ডাবের ভেতরে আর কি ওই বাংলা মদ নিয়ে আর কি লোকেরা খেত আর কি, ঠিক আছে। মানে বাড়ির লোক, এটা আমি হাতে হাতে ধরেছি আর কি, বাড়ির বউ আর কি ডাব নিয়ে এসে দিচ্ছে, তার ভেতরে অ্যাকচুয়ালি বাংলা মদ আর কি, ঠিক আছে, তার হাজবেন্ড খাচ্ছে। আপনি সবচেয়ে অন্যায় আবদার কি ফেস করেছেন? না, মদের কথা কিন্তু বলেছে আর কি, মানে যারা উইথড্রলে থাকে আর কি, বলছে ডাক্তারবাবু আপনারও হোক আমারও হোক আর কি, ঠিক আছে। রাজি হননি তো? না না, সেটা রাজি হয়নি আর কি, ইচ্ছেও করেনি নিশ্চয়। না ওখানে ইচ্ছা করেনি। তো এই ক্যাচ পেশেন্টের আপনি যখন কথা বললেন, তো আপনাদের কাছে নিশ্চয়ই নেতা মন্ত্রীরা বেশি আসেন। তখন আসলে যেটা হয় আর কি, যে হাসপাতালের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা আর কি হয়তো বলছে হিরক এই পেশেন্টটা কিন্তু এই ব্যাপার আর কি দেখতে হবে আর কি। তো তারা এমনি সাধারণ মানুষের মতোই ব্যবহার করেন,
কিন্তু তাদের যারা সাঙ্গপাঙ্গ আর কি, মানে দাদার যারা ভাই আর কি, তাদের আর কি মানে দাদা ভর্তি মানে আর কি সে জান দিয়ে দেবে এরকম ব্যাপার আর কি। আরেকটা হচ্ছে একটা পেশেন্ট অনেক দিন ধরে এই আইসিইউ বা বেডে থাকতে থাকতে বেড সোর হয়। আমরা যে হাঁটাচলা করি আর কি, হাঁটাচলা করি বলে তো আমাদের ওখানটা সার্কুলেশন হচ্ছে, এবার যে শুয়ে থাকছে তার জায়গাটা তো ওই চামড়ার তলায় জায়গাটা তো ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছে না, বারবার করে প্রেশার, ওটা বেড সোর না, ওই কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে প্রেশার সোর। যেখানে তোমার প্রেশার পড়ছে, অনেকের দেখবে পায়েও হয় আর কি, পাটা এরমভাবে রেখে গোড়ালির তলাটাতেও একটা প্রেশার আলসার হয় আর কি। তো এইটার প্রিভেনশনটাই মেন আর কি। এক হচ্ছে যে নার্সিং কেয়ার, সেটা মানে নার্সিংদের একটা খুব বড় ভূমিকা আছে, যেখানে নার্সিং কেয়ার যত ভালো, পেশেন্টকে নির্দিষ্ট সময় অন্তর ঘুরিয়ে রাখা যাতে একটা নির্দিষ্ট প্রমিনেন্ট পয়েন্টে প্রেশার বেশি না পড়ে, সেই জিনিসগুলো তো থাকে আর কি, সেই নার্সিং কেয়ারটা ইম্পর্টেন্ট। কিছু ওষুধপত্র দেওয়া হয়, কিছু বেড পাওয়া যায় যাতে আলফা ম্যাট্রেস বা ওয়াটার বেড আমরা অনেকে শুনেছি আর কি, যে যাতে প্রেশারটা আর কি ওই জায়গায় না থাকে আর কি, মানে হার্ড সারফেসের ওপর আমরা রাখছি না, নরম জায়গার ওপর রাখছি। এইগুলো হচ্ছে প্রিভেনশন। তবে এটা ঠিক যে যারা অনেক দিন দীর্ঘদিন হাসপাতালে থাকে তাদের বেড সোর একটা ইস্যু, আর এটা কিন্তু একটা কোয়ালিটি ইন্ডিকেটর। কোন হাসপাতালের আইসিইউ কত ভালো সেটার কিন্তু একটা ইন্ডিকেটর বেড সোর। যেখানে বেড সোর বেশি হচ্ছে তার মানে আমার সেখানে নার্সিং কেয়ার বা ডাক্তারি কেয়ারটা ভালো হচ্ছে না, তার জন্য বেড সোরটা বাড়ছে। মিস ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আমাদের তো সবাই যায় গিয়ে ওষুধের দোকানে, দিন না ওষুধ দিয়ে দেয়, এরও পেট খারাপ হচ্ছে ওষুধ দিন, এরও কফ বেরোচ্ছে এরও ওষুধ দিন, যেটা 3টে করে খাওয়ার কথা সেটা 1টা করে প্রতিদিন খেয়ে 5 দিন খেয়ে চলে গেলো। আমাদের ক্রিটিক্যাল কেয়ারে তো সেপসিস এবং সেপটিক শক, একটা ইনফেকশন হওয়া, খারাপ ইনফেকশন, এই ধরনের পেশেন্টকে সারাদিন ডিল করতে হয় আর কি। মানে এখন এই কালচার রিপোর্টগুলো আসে তাতে ধরুন একটা অর্গানিজম এসছে, সেটা কোনো ওষুধেই কাজ করছে না, এরকম রিপোর্টও আসে আর কি, ঠিক আছে। মানে এটা খুব ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, এবং যেটা বলছে 2050 সালে এই রেজিস্ট্যান্ট অর্গানিজম ভারতবর্ষে, সেটা মৃত্যুর মূল কারণ হবে। মানে যত লোক মারা যাবে তার ভেতরে মেন কারণ হচ্ছে রেজিস্ট্যান্ট অর্গানিজম মারা যাবে। মানে ঠিকমতো কালচার না পাঠিয়ে, প্রপার ইন্ডিকেশন না থেকে আমরা যে অ্যান্টিবায়োটিক খাচ্ছি বা আমাদের ডাক্তাররা কিছু প্রেসক্রাইব করে দিচ্ছে, এই জিনিসটা একেবারে বন্ধ করা উচিত, এবং এইটার একদম নির্দিষ্ট সরকারি নিয়ম আসা উচিত। সেটা না হলে কিন্তু সামনের দিন খুব খারাপ আসছে। মানে আইসিইউ এর বাইরে একজন পেশেন্ট পার্টির কিভাবে বিহেভ করা উচিত? এক হচ্ছে যে চেঁচিয়ে কথা বলা উচিত নয়, আর অন্য লোককে ডিস্টার্ব করা উচিত না। তুমি মনে করছো যে তোমারটা খুব ইম্পর্টেন্ট, তোমার জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমার থেকেও হয়তো একটা খারাপ পেশেন্ট আছে যার ক্ষেত্রে দেখছেন ডাক্তারবাবু তাকে প্রায়োরিটি দিয়ে, সেটা তো একটা সেটা মেনটেন করা উচিত। পেশেন্ট পার্টিরও কিন্তু রাইট আছে যে আমার বাবার কি হয়েছে বা কেন কি করছেন ডাক্তারবাবু সেটা জানার আর কি, ঠিক আছে। মানে ওইভাবে কোনো ডাক্তারবাবু অ্যাটিটিউড রাখতে পারেন না যে আমরা যেটা করছি ঠিক করছি, আর সেটা ডাক্তারকেও এক্সপ্লেন করা উচিত। সেটা ডাক্তারেরও উচিত সেটা সবসময় এক্সপ্লেন করে দেওয়া, এবং সেটা এক্সপ্লেন করলেই কিন্তু এই যে পেশেন্ট পার্টি রুথলেস হচ্ছে, ঝামেলা হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু কম হবে। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু আমাদের শোতে আসার জন্য। ধন্যবাদ। আশা করি এই ইনজেকশন আপনার ভালো লেগেছে। হ্যাঁ, ইঞ্জেকশনটা বেশ ভালো লেগেছে, এটা তোমরা চালিয়ে যাও। হ্যাঁ, এটা উচিত, কারণ একটা সময় তো ডাক্তারদের সাথে একটু সাধারণ লোকেদের দূরত্ব তৈরি হয়েছিল, এবং খুব সেটা আশা গম্ভীর করি ভাবে আপনাদেরকে, যে আপনারাও মানুষ আর 5টা মানুষের মতো। না, আমরা একদম সাধারণ মানুষই আর কি, তুমি যেরকম আমরাও সেরকম। একদম একদম আশা করি সেই ধারণাটা অনেকটা আমরা ক্লিয়ার করতে পেরেছি আমাদের এই ইনজেকশন পডকাস্টে। আর আপনারা যদি এই পডকাস্ট ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বাকিদেরকেও জানাবেন, আর কমেন্ট করে জানাবেন যে আর কোন সাবজেক্ট নিয়ে চান যে আমরা এপিসোড করি। আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি। আমি সায়ন, আমি কুশল। ফিরছি পরের এপিসোডে নতুন কোনো ইনজেকশন নিয়ে।